ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছে মৌবনী তার দিদির বয়ফ্রেন্ড মারা যাওয়ার পরে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা শেয়ার করবে। ঘটনাটা একদমই কমন ঘটনা নয়, একদম অন্যরকম টাইপের একটা ঘটনা। আর আরেকটা যে ঘটনা আছে সেটা মৌবনীর নিজের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা একটা নামকরা হাসপাতালে ঘটেছিল। তো আজকের এই পডকাস্ট একদম দারুণ হতে চলেছে। একদম তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই তোমাদের হেডফোনটা লাগিয়ে নিতে হবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি আজকের পডকাস্ট। হ্যালো। হ্যাঁ মৌবনী, যেটা আমাদের মধ্যে আলোচনা হলো, তুমি যে ঘটনাটা আজকে আমাদের এই পরিবারে শেয়ার করবে, প্রথমটা একটা ব্যাঙ্গালোরের ঘটনা। একজনের বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর সে বয়ফ্রেন্ড তাকে দেখা দিত, তারপরে আরো বিভিন্ন ঘটনা ঘটেছিল, তাই তো? ওকে। আর যদি এই ঘটনা বলার পরে আমাদের সময় হাতে থাকে, তাহলে আমরা নেক্সট যে ঘটনাটা শুনবো সেটা তোমার সাথে হয়েছিল এবং একটা হাসপাতালে ঘটেছিল সেটা। হ্যাঁ। ওকে, তুমি তাহলে প্রথম থেকে শুরু করো, একদম ব্যাঙ্গালোরের যে ঘটনাটা আছে। ঠিক আছে, আমি বলছি। তো এটা 2015-এ আমার দিদির সাথে ঘটেছিল ব্যাপারটা। মানে দিদির 2015-এ ঘটেছিল বলবো না, মানে 2015 থেকে এটা শুরু হয়। হ্যাঁ, তো 2015-এর মার্চে আমার দিদি এখান থেকে, দিদির পোস্টিং হয় বাইরে ব্যাঙ্গালোরে, তো দিদি তখন ওখানে চলে যায়। তো দিদি যে ফ্ল্যাট মানে বাড়ি ভাড়া নিয়েছিল, ওর পাশেই একটা কবরস্থান ছিল। তো ওই কবরস্থানটা থাকাতে দিদির একটু মানে দিদি আমার খুব ভীতু প্রকৃতির একজন মানুষ, তো দিদির খুবই ভয় লাগতো। তো দিদি আমার মানে তখন আমার মাদের কাছ থেকে শোনা যে মাদের নাকি বলতো দিদি যে জানো তো এখানে না এরকম খুব উৎকট শব্দ আমি শুনতে পাই, খুব বাজে বাজে আমার সাথে জিনিস ঘটে, কিন্তু আমি বুঝতে পারি না কেন। তো এবার তারপর দিদির যে অফিসের বস, তো দিদির হঠাৎ করে মানে দিদিকে দেখার পর তার দিদিকে পছন্দ হয়। এবার সে দিদিকে তখন জানায় যে আমার তোমাকে পছন্দ, তুমি কি আমার সাথে থাকতে ইচ্ছুক? এবার দিদি প্রথমে এই রিলেশনশিপটাতে যেতে চায়নি, যেখানে দিদি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর দিদি যেখানে মানে যে তাকে বলেছে সে একজন হাইফাই ওখানকার সব থেকে বড় নাম করা তখনকার লোক ছিল 2015 সালে। তো দিদি ওটাকে তারপর না খালি দিদি মানে ও এত থ্রেট করতো ওই লোকটা, মানে লোকটা এমনি ভালো ছিল না, ছেলেটা খুব থ্রেট করতো। তো দিদি তাতে তখন আমাদের জানায় সে ব্যাপারটা। এবার আমরা তখন বলি তুই এটাতে যাস না, কারণ তোর কিন্তু এটা যাওয়াতে ঠিক হবে না। কিন্তু দিদি মনে হয় ভুল বুঝেছিল, ভেবেছিল আমরা হয়তো চাইছি না দিদির ভালো হোক বা কিছু। তো দিদি তখন ভয়েতে ওই লোকটার সাথে রিলেশনে যায়। এবার আমার ওই দিদিরা হচ্ছে দুই ভাই বোন, তো এক দাদা আছে দিদির আগে। তো তার মানে ওই রিলেশনটাতে যাবার পর না রিলেশনটাতে যাওয়ার পর মানে মাস গেলে প্রায় টর্চার করতো দিদিকে, যেটাকে বলা যায় মানে হ্যারাস করা। মানে অনেক সময় দিদিকে বলেছে যে, যেটাকে আমরা বলি যে বিয়ের আগে যে অনেক সময় আমরা ভুল রিলেশনে অনেকে চলে যায় না, বা ভুল নিষ্কর্মপত্র করে ফেলে তারা। তো দিদিকে অনেক সময় জোরও করেছে, কিন্তু দিদি বলেছে যদি তোমার করারই হয় তাহলে বিয়ের পর, আমি বিয়ের আগে এগুলো কিছুই করতে চাই না। তো তারপর দিদি তাকে নিয়ে এখানে আসে সেসব। দিদি মানে আমাদের বাড়ির যে চন্দননগরে, আর আমার মানে দিদি হচ্ছে আমার পিসির মেয়ে। তো পিসির বাড়ি হচ্ছে কলকাতার রাজারহাটে। তো রাজারহাটে নিয়ে আসে আমার সেই মানে আমাদের না জানিয়ে নিয়ে আসে। এবার তখন আমার পিসি বা আমার মাও দেখে ছেলেটাকে ঠিক পছন্দ করেনি। তো দিদিকে তাও পর অনেক কষ্টে দিদি মানে জোড়াজুড়ি বা মানে দিদি রীতিমতো মানে ভয় দেখাতো যে তোমরা যদি আমাকে তার সাথে বিয়ে না দাও আমি নিজেকে মেরে ফেলবো, নিজেকে শেষ করে দেবো। মানে অনেক সময় সুইসাইড অ্যাটেম্পও করার চেষ্টা করেছে আমার দিদি। আচ্ছা। এবার তখন পিসিরা ভাবতো যে মানে আমার দিদি ওরকম টাইপেরই ছিল না, কারণ দিদি স্কুলে তারপর যখন এখান থেকে চলে যাওয়ার আগে মানে তখন দিদি যখন এখান থেকে গেছে তখন দিদির 27 বছর বয়স। তো দিদির
মানে এখানেও দিদিকে তখন অনেক ছেলেদের সম্বন্ধ এসেছে ভালো ভালো পরিবার থেকে। দিদি তখন বলেছে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, নিজের মানে বাড়ি করব, সব করব, তারপর আমি বিয়ের লাইনে যেতে চাই। বা যেখানে সবে তখন দিদি ওইখানে, তো তারপরে এটা ঘটছে, তো তখন সবার একটা শকিং ব্যাপার লেগেছে যে যেখানে এমএটা এরকম ছিল না, তো কেন হলো এই ব্যাপারটা। ব্যাঙ্গালোরে থাকা সত্ত্বেও ছেলেটা কিন্তু বেঙ্গলি ফ্যামিলি থেকে বিলং করতো, রাজপুত ছিল ওদের টাইটেল। তো আমাদের এখানে ওই যে মানে থাকে না দরগাতে ওই যে যারা ভূত পিশাচেরা ছাড়ায় বা বলে যে কিছু করা হয়েছে, তো তেমন লোকের কাছে দিদিকে নিয়ে যায়। মানে দিদিকে নিয়ে যাওয়ার পর না দিদি রীতিমতো চেঁচামেচি করতো যে আমাকে কেন নিয়ে যাচ্ছ তোমরা, মানে রীতিমতো মা আমার ওই পিসিকে তুই গাড়ি করা শুরু করে দিত, তুই কেন তোরা আমার সাথে এরকম কেন করছিস, আমি বিয়ে করলে ওকেই করবো সেই করবো, মানে যাচ্ছে দেখ। এবার দিদি আমাদের প্রথমে কিন্তু বলেছিল যে ছেলেটা রীতিমতো দিদিকে থ্রেট করে, মেরে ফেলার কথা বলে যে তুমি যদি আমাকে ভালো না বাসো আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি মানে শেষ করে দেবো, আর এমন করে মারবো যে কেউ ঠিকও পাবে না, তোমার ঠিকানাও খুঁজে পাবে না। ও নিজেও মরার ইয়ে করতো, আবার ওইরকম থ্রেটও করতো যে মেরে ফেলবো। না, মেরে ফেলার থ্রেট করতো না, মেরে ফেলার মানে যখন দিদিকে আমার মানে দিদির অফিসের বস যখন দিদিকে প্রপোজ করে, তো তখন দিদি প্রথমে রিজেক্ট করেছিল। কেন কি আমরা যেখানে দিদি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তখন বিলং করছে, আর সে ওখানকার একজন হাই ফাই মানুষ, তাই দিদি রিজেক্ট করে। কারণ একটা ফ্যামিলি মানে স্টেটাসেরও তো ব্যাপার আছে, তো দিদি রিজেক্ট করেছিল। কিন্তু মানে রিজেক্ট করার পর দিদি যতবার অফিসে গেছে, দিদি তার থ্রেট করতো অফিসের বস যে তুমি যদি আমার সাথে রিলেশনে না আসো আমি তোমাকে মেরে ফেলবো, মানে তোমার সাথে যাচ্ছে তাই করে নেবো, এসব বলতো। মানে দিদিকে রেপ করবো এইসবও বলেছে রীতিমতো। আচ্ছা। তো এবার তারপরে মানে যখন দিদি আমাদের এই ব্যাপারগুলো জানায়, দিদি দিয়ে বলে আমি কি করবো, আমার মা পিসিকে জানায়, তো আমার মা পিসি বলে যে তুই ভুলেও ওই ছেলেটার সাথে কিন্তু রিলেশনে যাস না। এবার দিদি এখান থেকে গেছিল, দিদির একজন খুব ভালো বন্ধু তার পরে ওই অফিসে চাকরি পেয়েছিল। তো দিদির ওই বন্ধু পরে আমাদের জানে, আমার দিদির নাম অনন্যা, তো অনন্যা কিন্তু ওই ছেলেটার সাথে রিলেশনে আছে। তো তখন আমরা যখন দিদিকে বোঝানোর চেষ্টা করি, তুই তো বলেছিলিস ওই ছেলেটা ভালো না, তাহলে তুই কেন ওর সাথে রিলেশনে গেছিস, দিদি কিছুতেই মানে মানতে চায় না। তারপর এখানে আসার পর যখন আমরা বিয়ে দিতে চাই না দিদি আর ওই দিদির ওই মানে বয়ফ্রেন্ডের, তখন দিদি রীতিমতো আমাদের সুইসাইড অ্যাটেম্প করতে চাই। ও বলতো আমি নিজেকে মেরে ফেলবো, তোমরা যদি অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করো, মানে মানে পুরো আমাদের ভয় দেখাতো যেটাকে বলে। তো তখন ওই দরগাতে আমার দিদিকে নিয়ে যাওয়া হয়। তো দরগাতে নিয়ে যাওয়ার পর তো দিদিকে বলা হয় যে মানে ওই দরগার বাবাদেরকে বলে যে তোর মেয়ের ওপর জাদুটোনা করা হয়েছে, আর কালা জাদু করেছে, আর যে করেছে সে মানে কোনো ভালো কিছুর জন্য করেনি, পুরো খারাপ উদ্দেশ্যতেই করেছে। আচ্ছা। এবার সেই সময় আমার মানে দাদা মানে যখন দিদি আবার তারপর ব্যাঙ্গালোর চলে যায়, আমরা পাঠাতে চাইনি, তো দিদি জোর জবরদস্তি চলে গেছিল। তো তারপরে আমার দিদির যে দাদা সেও কি করে এখান থেকে ট্রান্সফার নিয়ে নেয় ওইদিকে, আর তখন ওখানে চলে যায়। দিয়ে ওখানে চলে যাওয়ার পর একটা মানে বোনের সাথে তখন দিদি এখানে এসেছিল, মানে সেটা 2017 দিদি এখানে এনেছিল তার ওই মানে বয়ফ্রেন্ডকে। তো একটা মানুষের সাথে তোমার নিজের বোনের সাথে তোমার 2-3 বছর পর দেখা হচ্ছে, যেখানে 2015 থেকে আমার দিদির সাথে কোনো দাদার দেখাই হয়নি, দাদাও বাইরে থাকতো। তো তারপর যাওয়াতে যেদিন গেছে সেদিন দিদিকে গিয়ে দিদির অফিসে ফোন করে, মানে বাড়ি থেকে ফোন করে যে আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসিস। তো দিদি তখন বলে ঠিক আছে, তো বাড়ি চলে আসে। তো মানে দাদা না মানে যাবার দিদিকে ওখানে হাক করেছিল, এবার সেইটা ওই মানে দিদির অফিসের বসের চোখে পড়ে যায়, দেখতে পেয়েছিল। এবার সেটা মানে দিদির ওই বস জানতো না যে ওটা দিদির দাদা, মানে আমাদের দাদা ওটা। তো ও না একটা বাজে মেন্টালিটি নিয়ে নেয় যে ভাবে হয়তো আমার দিদি ওকে চিট করছে, তো এটা ভাবে। তো তারপরে দিদি যখন মানে হঠাৎ করে ও অফিস থেকে বেরিয়ে যায়, তো দিদি তখন যখন জানতে চায় যে মানে দিদি ওই যে অফিসের বসের যে ম্যানেজার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে ছিল দুজনকার কাছেই জানতে চায়। তো দুজনাই বলে যে স্যার খুব মানে কি বলবো মানে হুড়োহুড়ি করে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে। তো তখন দিদি ভাবে হয়তো কোনো কাজের জন্য ইম্পর্টেন্ট কল চলে এসেছে না, তারপর এবার তারপরের দিন থেকে না দিদির সাথে খুব মানে বাজে একটা বিহেভিয়ার করতো, মানে দিদি কথা বলতে গেলে দুধ ছেড়ে করতো। তারপর বলতো যে তুমি তো অন্য কারোর সাথে আছো, তাহলে তুমি আমাকে কেন চাইছো, সেও তো আরো ভালো জায়গায় আছে, তুমি তো পয়সার লোভে মানুষকে ভালোবাসো, এই সব বলেছিল।
তো দিদি অত ব্যাপারটা বুঝতে পারে, মানে দিদি ভেবেছে হয়তো মানে ওই লোকটা না খুব মাঝে মাঝে দিদির ওপর প্র্যাঙ্কও করতো, তো দিদি ভেবে তার কোনো প্র্যাঙ্ক করছে তো পাত্তা দেয়নি। এবার আফটার ওয়ান উইকের পর হঠাৎ করে মানে দিদির কাছে খবর আসে যে দিদির ওই বয়ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, আর ওখানে দেখে তার স্পট ডেথ হয়েছে। অ্যাক্সিডেন্টটা এমন বিচ্ছিরি ভাবেই করেছে, মানে উল্টো দিক থেকে একটা ট্রাক আসছিল আর 4 চাকা নিয়ে এদিক থেকে যাচ্ছিল, 4 চাকা না বাইক সামথিং এরকম কিছু নিয়ে যাচ্ছিল, আর সেটার সাথে ধাক্কা খায় আর বিচ্ছিরি ভাবে ওখানে স্পট ডেথ হয় তার। এবার তারপরেই না দিদি বাড়িতে আসলে একটা মানে বাড়ি অফিসেও ফিল করতো দিদির কানের কাছে কেউ বলছে যে তোর জন্য আমি মরে গেলাম, তারপর বলছে তুই আমাকে মেরে ফেললি, এসব শুনতে পেতো। তো দিদি না একটু হ্যালোসিনেটও করতো মাঝে মাঝে হুটহাট, মানে এমনি হয়তো হয়তো তুমি ওখানে নেই, হয়তো দিদি ফোন করে বলছে যে তুই তো আজকে এখানে ছিলিস, মানে এমনি হ্যালোসিনেট করতো মাঝে মাঝে দিদি। তো তারপর দিদি বলছে হয়তো আমি হ্যালোসিনেটই করছি, অত পাত্তা দেয়নি আমার দিদি ওই ব্যাপারগুলো। তারপর ঘরেও ফিল করতো যে দিদির বুকের ওপর কেউ বসে আছে, দিদির গলা কেউ চিপে ধরছে। তো দিদির আস্তে আস্তে শরীর খুব খারাপ হতে লাগে আর ভেঙে যাচ্ছিল শরীর। এবার দাদা সেটা আমাদেরকে জানায় যে ওই যে দিদির খুব শরীর ভেঙে যাচ্ছে আর ও কিন্তু শরীর খারাপ হচ্ছে প্রচন্ড। এবার তখন আমরা ভাবি যে ব্যাপারটা হলো কি, যেখানে আমার দিদি খুবই হেলদি ফিগারের একজন মানুষ ছিল, তার ছবি পাঠিয়েছে, তো আমরা দেখছি সে একদম রোগা মানে কঙ্কালসার চেহারা হয়ে গেছে তার। তো তখন আমরা একজন আমাদের এখানেই আসতো, তো ওনার কাছে আবার ওই দিদির ছবিটা নিয়ে, দিদি ওখান থেকে আনা যাবে না এমনই অবস্থা হয়ে গেছে দিদির তখন, যে ফ্লাইটে করে আনবে বা ট্রেনেও আনবে সেটাও টাইম নেই দিদি আনার, মানে দিদি পুরো বিছনা নিয়ে নিয়েছিল। আচ্ছা। তারপর যখন নিয়ে আসে তখন দিদিকে মানে ওই মানে ছবিটা দেখানো, তো বাবা বলছে যে তোরা এমন সময় এনেছিস এখন তো আমি আর কিছু করতে পারবো না, তাহলে এবার তোর মেয়েকে মেরেই ও তবে এখান থেকে যাবে, নাহলে ও কিন্তু যাবে না। কিন্তু তারপরেও দিদি মানে অনেক কষ্টে ওই মানে অনেক ওখানে পীর বাবা, তারপর ওই অনেক কিছুকে দেখানোর পর মানে জ্যোতিষ মানে তান্ত্রিক দেখানোতে একজন তান্ত্রিক আমরা লাস্ট পর্যন্ত ঝাড়খণ্ডের সাইডে পেয়েছিলাম, কারণ আমার মানে বাবার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড সাইডে। তো ঝাড়খণ্ডে গিয়ে আমরা একজনকে পেয়েছিলাম, তো সে রাস্তা রাজি হয়েছিল, তাকে মানে মানে এক্সট্রা মানে যার যে পয়সাটা নেয় সে তার থেকে এক্সট্রা পেমেন্ট করে আমরা তাকে আনতে পেরেছিলাম এখানে। তো সে আনার পর যখন গেছে দিদি মানে তারা দেখে মানে সে দেখে বলছে তোরা আগে মানে মানুষকে একটা যখন তোরা একটু হিন্ট দিয়েছে যে ওর ওপর জাদু টোনা করা হয়েছে, ওর ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তাহলে সেটা তো তোরা বলবি, মানে আগে থেকে তো তোরা মানে প্রিকশন নিবি সেগুলো। তো ব্ল্যাক ম্যাজিকটা এখানে কোথায় হলো? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকটা কোথায় হলো এখানে? তো যেটা বুঝছি যে ওই ছেলেটা মারা যাওয়ার পরে হয়তো তোমার দিদিকে ডিস্টার্ব করছিল। এবার ওই যে আমরা যখন দিদিকে বলেছিল না যে তোমাকে মেরে ফেলবো তুমি যদি আমাদের সাথে রিলেশনে না আসো, তো তারপরে দিদিকে এখানে হঠাৎ 2017 দিদি ওই ছেলেটাকে নিয়ে আসে। তার আগে একজন মানে দিদির অফিসেরই একজনের নাম্বার আমার কাছে ছিল, তো সে জানায় আমাদের যে তোমাদের সাথে কিন্তু ওই ছেলেটার সাথে কিন্তু রিলেশন চলছে ওর। তো তারপরে আমরা তখন ভেবেছি যে ব্যাপার কি হলো। তারপর এখানে আনার পর ছেলেটার সাথে যখন আমার পিসি বা পিসে মশাই বিয়ে দিতে রাজি হয়নি, তো তখন রীতিমতো আমার দিদি মানে সুইসাইড অ্যাটেম্প যাচ্ছে তাই করে নিয়েছে, মানে ওদের পুরো ব্ল্যাকমেল করতো আমার পিসি আর পিসে মশাইকে। বা তখনই আমার পিসি আর পিসে মশাইয়ের সন্দেহ হয়। তো আর পিসি পিসে মশাইয়ের বাড়ির পাশে না একজন ওই থাকে না মন্দিরে বা ওপর পর্যায়ের পুরোহিত এরকম সামথিং থাকে না, তো এরকম ছিল। তো সে দেখে বলেছিল তোর মেয়ের কিন্তু আমার হাব ভাব ঠিক লাগছে না। তখনই একজন ওইদিকটা এসে যখন আনা হয়েছিল আমার দিদিকে এসেছিল মানে পিসি মশাই দিদি এসেছিল যে ওই ব্যাপারগুলো বলতে। তখনই আমাদের এখানে একজন পীর বাবা বসে বয়স্ক উনি অনেক, তো ওনার কাছে নিয়ে যাবাতে তখনই উনি বলেন যে ওর উপর জাদু টোনা করা হয়েছে, সেই কারণে ওই ছেলেটাকেই ও বিয়ে করবে, ওই ছেলেটাকেই ও ভালোবাসছে। ওরা নন বেঙ্গলি ফ্যামিলি ছিল, তো মানে দিদির যে বস ছিল তারা রাজপুত ছিল, তো ওরাই কিছু একটা করেছিল সামথিং, মানে দিদির খাবারে কিছু মিশিয়ে খাইয়ে দিই বা দিদির সাথে কিছু করে থাকো, মানে কিছু একটা বাজে ব্ল্যাক ম্যাজিক ওর উপর করে ফেলেছিল তখন। আচ্ছা। এবার তারপর ওই ব্ল্যাক ম্যাজিকের ফলটাও তখন ওর ওপর আছে, মানে দিদির বয়ফ্রেন্ড মারা যাবার পরেও। কারণ তখন ব্ল্যাক ম্যাজিকটাও আছে, তার সঙ্গে তাকে যে অত্যাচার করছে সেটাও আছে। অত্যাচার করছে মানে রীতিমতো মানে ঘরে নাকি ওর বাস হয়ে গেছিল, কারণ দিদি রিলেশনে আসার পর থেকে না ওকে মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসতো। আশেপাশের লোকদের কাছ থেকে আমরা জেনেছিলাম, যখন আমরা গিয়ে ওখানে কথা বলেছিলাম তো জানতে পেরেছিলাম, তো ওনাকে নিয়ে আসতো মাঝে মাঝে মানে রীতিমতো। তারপর অনেক করার পর তো তখন ওই ঝাড়খণ্ডে যাকে আমরা নিয়ে গেছিলাম সে বলেছিল আর কিন্তু কিছু হবে না,
এবার ও চলে যাবে। তো তারপর আস্তে আস্তে আমার দিদিরও শরীর ঠিক হতে শুরু করে। এবার দিদি একজন মানে তখনও ওই অফিসে দিদি চাকরি করছে, কারণ হঠাৎ করে তো একটা মানে ভালো পোস্টে তুমি চলে গেছো, দিদি ওই পোস্টটাকে ছাড়তে চায়নি সহজে। এবার দিদির মানে যে বস তারা যমজ ভাই ছিল একদিন। এবার তখন সেই যমজ ভাই ওই অফিসের মানে ম্যানেজার বস হয়ে আছে। এবার একদিন দিদি অফিস থেকে ফেরার সময় এবার বললো না দিদির বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, তো দিদির ওই মানে বয়ফ্রেন্ডকেও সেইখানেই মানে তার মুখ ফুক কেউ দেখতে পায়নি, মানে মুখ পুরো থেতলে গেছিল, মানে এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো তাকে ওখানে কবর দেওয়া হয়েছিল, কেন অফিস থেকে দিদি বা ওদের বাড়ির কাছ থেকে খুব কাছে পড়তো জায়গাটা। তো দিদি ওই অফিস থেকে ফেরার সময় দেখছে ওই কবরস্থান থেকে ঠিক ওই ছেলেটাই বেরিয়ে আসছে। এবার দিদি ভেবেছে হয়তো দিদির মানে ওই যে মানে বয়ফ্রেন্ডের যমজ ভাই, সেটা হয়তো এসেছিল ফুল ফুল দিতে, এটা ভেবে দিদি অফিসের দিকে মানে বাড়ির দিকে চলে যাচ্ছে, তখন পেছন থেকে ওই ছেলেটা হাত মারে। এবার দিদিও না জানতো না ওর মানে অফিসের যে সেই সময় বস, তো তার মানে ওর যমজ ভাইটার নামটা কেউ জানতো না তখনো পর্যন্ত, মানে সে জানাতে চায়নি। মানে একটা হয় না অফিসে যখন কেউ একটা মানে নতুন চেয়ারে বসে একটা সেরিমনি করে জানানো হয় যে এখন তোমাদের বস কে, তো সেটা হয়নি, সেটা কিছু মাস পরে হতো, যেহেতু সবে সবে তখন মারা গেছে একটা অল্প বয়সী ছেলে তার মধ্যে, তো শোকের মধ্যে ছেলেটা কেউ আর করেনি। তো দিদিও জানতো না, তখন পেছন থেকে হঠাৎ করে ডাকা হয় আর দিয়ে মানে দিদির নাম করে বলেছে যে ওর বাড়িটা কোথায়। তো দিদির মানে তখন বলছে যে আমি তো সে, তো চলুন। এবার দিদি এইটুকুখানি বুঝতে পেরেছে যে এটা আমাদের অফিসের বস, কারণ দিদি কানাঘুষোতে শুনতে পেয়েছিল যে ওরে যমজ ভাই আবার আমাদের অফিসের বস হয়েছে। তো এবার তখন দিদি বাড়িতে নিয়ে আসে, তো দিদি তাকে অনেক কিছু অফার করে, মানে চা কফি ড্রিঙ্কের অফার করে। তো তখন সে বলে আপনার যেটা খুশি সেটা দিন। এবার ভেতরে কাজ করতে করতে বলে এই বাবা আমি তো অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বলছি, কিন্তু আমি তো ওর নামটাই ওর কাছে জানা হলো না। তো তখন জিজ্ঞেস করেছে, এবার আবার দিদির বয়ফ্রেন্ডের নাম ছিল রুবেল রাজপুত। তো রুবেল মানে তখন ওকে যখন জিজ্ঞেস করছে তোমার নামটা কি, তখন ও বলছে যে আমার নাম তো রুবেল রাজপুত। তখন বলছে এ বাবা তোমার দাদার নামও এটা তোমার নামও এটা, তখন বলছে আমি তো দাদাই বলে উঠেছে। এবার দিদি তো ভয় পেয়ে গেছে যে কি হলো, যে এরকম তখন মানে রীতিমতো দিদি দেখছি ওই একটা ঝড় মানে ওই যে অ্যাক্সিডেন্টটা তো পুরো মুখটা থেতলে গেছিল, হঠাৎ করে ওর ফেসটা না ওরকম হয়ে গেছে, আর তারপর মুখ মানে দাঁত দিয়ে মানে হাসিটা একটা বিচ্ছিরি, চোখ লাল হয়ে গেছে, তারপর দাঁত দিয়ে রক্ত পড়ছে, এরকম হচ্ছে। তো দিদি পুরো ভয় পেয়ে গেছে ওটা দেখে। এবার দিদিকে দিয়ে বলছে যে তোমার জন্যই আমি মরে গেছি, তোমাকে মেরে আমি এখান থেকে যাব। তখন দিদি বলছে যে এবার তখন ওই যেহেতু ঝাড়খণ্ডের উনি বলেছিলেন যে তোর মানে এই বাড়িতে আর কিছু নেই, তোর আর কোনো ক্ষতিও করবে না। তো তাই জন্য দিদির হাতে একটা ওই যে অনেক সময় বেঁধে যায় না যে খারাপ হবে না, যে ধাগাগুলো বেঁধে যায়, তো সেই ধাগাটাও দিদি না খুলে ফেলে দিয়েছিল। আমার পিসি অনেক টাইম বলতো যে তুই এটা খুলবি না, তো খুলে ফেলে দিয়েছিল। তো এবার তারপর আরো তাই জন্য এফেক্টটা পড়ে গেছে ওর ওপর। তো দিদি তখন বলছে যে আমি কি করলাম, আমি তোমাকে কি করে মারলাম, আমার তো এর পেছনে কোনো হাতও নেই। তখন দিদিকে বলছে যে কেন তুমি তো আমার চিট করাতে আমি ডিপ্রেসড হয়ে আমি সেদিনকে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আমার। তখন আমার দিদি বলছে আমি তোমার উপর কবে চিট করলাম বা কি করে এবার চিট করলাম। তো তখন বলছে সেদিনকে যে ছিল তুমি যাকে হাক করছিলে সেটা আমার চোখে পড়ে গেছে। দিদি বলছে তুমি যদি ওটাকে ভুল ভেবে থাকো তাহলে আমার কিছু করার নেই, কারণ কি সেটা তো আমার দাদা ছিল, আমার বড়দা। তো সে এসে যদি আমাকে হাক করে সেটাকে তুমি ভুল ভেবে না, সেটাই তো আমার কিছু করার নেই তখন না। এবার সে তো রীতিমতো দিদির গলা চেপে ধরেছে যে তোমাকে মেরেই আমি যাবো, আমি জানি না তোমার জন্য আমি সেদিনকে ডিপ্রেশনে চলে গেছি, তুমি তো আমার যখন ওই কথাগুলো শুনে তুমি তো একবার আমাকে বলতে পারতে যে তুমি হঠাৎ এইসব কথা কেন বলছো। তো তখন দিদি বলছে যে আমি ভেবেছি তুমি আমার উপর প্র্যাঙ্ক করছো, আমি কি করে বুঝবো যে তুমি তো খালি খালি মাঝে মাঝে আমার উপর প্র্যাঙ্ক করতে থাকো। মানে দিদির পুরো গলা চেপে ধরেছে, কিন্তু মানে ভগবান থাকে অনেক সময় হয় না, তো মানে সেই সময় আমার দাদা ওখানে ঢুকেছিল, মানে দিদির দরজাটা না এসে দিদি আটকাতে ভুলে গেছিল, কোনো মানে কিছু মানে মাইন্ডে ওর কিছু হোক বা কি হোক ওর দরজাটা আটকাতে ভুলে গেছিল, যেটা দিয়ে এন্ট্রান্সের দরজাটা। তো দাদা এসে না মানে একটা দেখতে পেয়েছে, কারণ দাদার এটা খুব সুপার মানে দাদা এখনো ওটা আছে যে যদি কোনো আত্মা বা কিছু ঘোরে পারে আশেপাশে ঘোরে না, বা ব্যাড ইনসিডেন্টটা খুব বুঝতে পারে, বা ওই আত্মাদেরও খুব দেখতেও পায় চোখে। তো দাদা তখন ওটা সামনাসামনি দেখতে পেয়ে গেছিল। এবার দাদা তখন বলছে যে এখন আমি কি করবো, দাদা তো এইসবের ব্যাপারে কিছুই জানে না অতটা, না যে মানুষকে যদি কিছু হয় যে তাড়াবো বা কিছু করবো। দাদার মাথায় খালি একটা ভাবনা এসেছিল যে আমার তো গায়ে পৈতে আছে, দেখি পৈতেটা ছুঁয়ে যদি কিছু লাভ হয়।
তো যাতে আমাদের পেছনে একটা দরজা ছিল, তো সেই দরজাটা দিয়ে দাদা ঢুকেছে। এবার দাদাকে দেখে ও আবার বলছে তুই যদি এখানে এসেছিস আজকে তুইও মরবি আমার হাতে। দাদাকেও ভয় দেখাচ্ছে, কারণ যেহেতু মানে ওদের দেখেই ভুল বুঝেছিল, তাই জন্য মানে দুজনকেও মারতে চাইছে। তো দাদা তখন বলে যে তখন দাদা কি করেছে, মানে আমার এখান থেকে যাওয়ার সময় না আমার দিদি আর দাদাও পরে যখন গেছে ওই গঙ্গার জল নিয়ে গেছিল ওখানে, কারণ ওখানেও দিদি পুজো করতে খুব প্রবলেম হয়ে যেত, তো নিয়ে গেছিল। তো সেটা হাতের কাছে পেয়েছিল, দাদা ওটা ছোড়াতে না খুব চেঁচামেচি শুরু করেছে। আর দিয়ে তখন কি করেছে, দাদা ওই দিদির গায়ে পৈতেটা ফট করে সেই টাইমে ছুঁয়ে দিয়েছিল। ছুঁয়ে দেওয়াতে করেছিল যে দিয়ে সরিয়ে মানে দিদিকে এদিকে টেনে নিয়ে দিয়েছে। দিয়ে তখন মানে ও তো চেঁচামেচি করছে যে আমাকে ছেড়ে দাও, আমি আর কিছু করবো না, ক্ষতি করবো না, ওই করবো না। তখন বলছে তুই তো আগেও এরকম করেছিস, তুই তো আমার ক্ষতি করতেই তো আমার বোনের এসেছিস। তো বলছে আমি কি করে বুঝবো যে তুই আমার বোনের আর ক্ষতি করবি না বা কিছু করবি না। তো তারপর মানে তখন ও বলে ঠিক আছে, আমি যখন এখান থেকে চলে যাব গ্রেভইয়ার্ডে যতটা পর্যন্ত আমার পায়ের চিহ্ন পাবে ততটা পর্যন্ত যেন আমি গেছি, তারপর আমি আর কোথাও যাইনি। আসলে বা যখন মানে রাখা গেছিল ওই যে গ্রেভ মানে ওই যে কবরস্থানটা যখন ও চলে যাচ্ছে, ও চলে যাওয়ার পর না মানে ওই যে কবরটায় ওকে রাখা হয়েছিল সেই কবরের ঢাকনা তো এমনি এমনি খোলার কথা না, যদি কেউ না খোলে। তো ওই কবরের ঢাকনাটা হঠাৎ করে খুলেছিল, ফট করে একটা জোরে বন্ধ হয়েছিল। পরে দিয়ে আমাকে ওই মানে ওখানে যে ওই যে বাড়িতে সব কি সব করে ঠিক করে না, সেই পুজো করেছিল, সবই করা হয়েছিল। দিয়ে তারপর একজন পীর বাবাই বলেছিল যে যখন এটা বিয়ের আগে এইসব ঘটনা ঘটেছে, যদি ওর ইচ্ছা থাকে তো তোরা আবার বিয়ে দেয়নি। এবার তারপর যখন আমরা সেই পীর বাবা করে মানে ওর তখন সবকিছু সারিয়ে দেওয়া হয়েছে, তখনও নিজে এই 2024 অক্টোবর মাসে ও নিজে থেকেই বলে যে তোমরা যদি চাও আমি কিন্তু বিয়ে করতে রাজি আছি। তো তারপর আবার ওর বিয়ে দেওয়া হয়। যে বিয়ে দেওয়ার মানে বিয়ে যেদিন হয় সেদিকে কিছু ঘটেনি, কিন্তু যেদিন বউ ভাতের দিন ওর রাত্রিবেলা হঠাৎ স্বপ্নে মানে ওই ছেলেটা আবার এসেছিল, স্বপ্নে দেখা দিয়ে বলেছিল যে তুমি খুশি থাকো, আমি আর তোমার জীবনে কখনো জ্বালাতে আসবো না, আর যা যা কাজ করেছিলাম সেগুলোর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই নিয়েছি। দিয়ে বলে তারপর দিদি যখন ওটা হয়ে যাওয়ার পর মানে আমাদের পিসি সবাইকে জানায় যে জানো তোমার এরকম ঘটেছে। তখন বলছে তাহলে কিছু একটা হবে, যে এখন দিদি খুবই ভালো আছে, এখন মানে এখন যে আমাদের জামাইবাবু সে প্রচন্ড ভালো একটা লোক, এখন আপাতত দিদি এখন ভালোই আছে, আর কিছু দিদির সাথে এখনো পর্যন্ত ঘটেনি, দেখাও দেয় না, আর দেখাও দেয়নি কখনো। লাস্ট ওই বউ ভাতের দিন মানে আমার দিদির 25 মার্চে বিয়ে হয়েছিল, লাস্ট দিদি দেখতে মার্চে বলছি নভেম্বরে বিয়ে হয়েছিল, তো 27 নভেম্বর দিদি লাস্ট দেখতে পেয়েছিল। আচ্ছা হ্যাঁ, যতদিন না বিয়ে হতো দিদি খালি একটা মানে ফিল করতে পারতো যে দিদি পাশে পাশে কেউ একটা হাঁটছে, থাকছে, চলছে, এরকম একটা ফিল করতে পারতো। মানে মাঝে মাঝে ঘরে ওটা হয়ে গেল এরকম দেখেছে। দিদি ওটা আমি যেহেতু ও চলে যাওয়ার বলছিল আমি কিন্তু ওর সাথে থাকবো, ওর ক্ষতি করবো না ওর আমি আর। আচ্ছা, এটাই শুনতে চাইছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয়, মানে যে ওরকমই বলে আমি থাকবো, কোনো ক্ষতি করবো না। হ্যাঁ, লাস্ট পর্যন্ত বউ ভাতের রাত্রের পর এখনো পর্যন্ত দিদি আর কোনো ফিলিংও পাইনি, ফিলও করেনি, বা কিছু দেখতেও আর পাইনি। আচ্ছা, মানে বলতে গেলে পুরোপুরি ছেড়ে দিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে লাস্ট পর্যন্ত ও ছিল, যেহেতু মানে চেয়েছিল হয়তো ওর বিয়ে হয়ে যাক তখন আমি হয়তো চলে যাবো, লাস্ট হয়তো এটা চেয়েছিল, তাহলে বিয়ের পরেই তো চলে গেল। না, হতে পারে, তো বিয়ের পরে দেখছে যে আর তো কিছু করার নেই, এই কারণে হতে পারে। আর রীতিমতো যখন দিদির সাথে এটা ঘটেছে মানে দিদি মানে মাঝে মাঝে বলতো যে জানিস তো আমার না শরীরে একটা ফিল হয় যে আমার বাজে বাজে জায়গা নাকি ওটা টাচ করছে, মানে যখন আমরা দেখতে মানে ওই যে দিদি গলা চেপে ধরেছিল বা দাদা সেটার আগে পর্যন্ত দিদি এই কথাগুলো মাঝে মাঝে বলতো। মানে ব্যাড টাচ। হ্যাঁ, ব্যাড টাচের মতো বলতো। ওকে। আর তোমার যে ঘটনাটা বলছিলে যেটা হাসপাতালে ঘটেছিল, হ্যাঁ এটা আমার সাথে ঘটেছে এবছর নভেম্বর মাসের দিকে। তো এবছর ঘটে 2024 সালে। হ্যাঁ, 24 নভেম্বরে ঘটেছে। তো নভেম্বর মাসে আমাদের এখান মানে আমার একজন দিদি তখন মানে বেবি হওয়ার কথা ছিল। তো এটা হসপিটালে ঘটেছে। তো হসপিটালে যখন মানে দিদি যেদিকে গেছে
আর আমি তখন এখানে হঠাৎ করে আমাকে ফোন করা হয় যে তোমাকে তাড়াতাড়ি এসো, তোমার দিদিকে যেতে হবে। আমি, আমার মা আর আমার জামাইবাবু, মানে এটা আমার মাসির মেয়ের সাথে, মানে মাসির মেয়ের হবে, তো গেছি। তো এটা কলকাতা হসপিটাল, কিছু কারণবশত হসপিটালটার নাম বলছি না। তো সেই যাওয়ার পর মানে মানে দিদির যে বেবিটা হয়েছিল মানে সেটা মানে ঠিক টাইমে হয়নি, টাইমের আগে হয়েছিল, তো হসপিটালে রাখতে হবে বলেছিল। তো আমরা ছিলাম 2 দিনের মতো। তো এবার যেদিন 2 নম্বর দিনে হঠাৎ রাত্রে তখন 12টা কি 12:30 এরকম মুভমেন্টে আমাকে হঠাৎ যেতে হয় একটা মানে ওয়াশরুমে। অনেক মানে ডাক্তার ডেকেছে ওদিকে, আমরা তখন ওয়াশরুমে আমাকে যেতে হবে। এবার ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে আগে গেছি। ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তার আমাদের বলছে যে তোমার দিদি হঠাৎ করে খুব মানে প্রবলেম হচ্ছে শরীরে, তোমরা কিন্তু এখান থেকে কেউ সরো না, এখানেই থাকো। তো আমি আমার জামাইবাবুর মাকে বলছি যে তোমরা থাকো, আমি তাহলে ওয়াশরুম হয়ে আসছি। বাট দিদিকে যে রুমটা রাখা হয়েছিল 2nd ফ্লোরে, এই রুমের পাশে একটা রুম ছিল, সেই রুমে না অল টাইম তালা বন্ধ, মানে কোনো ক্রিটিক্যাল যদি পেশেন্ট আসে সেই পেশেন্টকে ওখানে রাখা হতো। বলছে যে না রাখা হবে না, এই হবে না, এরকম বলতো। তো ওই রুমটাই কাউকে রাখবে না ওরা। তো আমার কিউরিওসিটি সবকিছুতে একটু বেশি, তো আমি রিসেপশনে ওর সঙ্গে জিজ্ঞেস করেছি যে এই রুমটা বন্ধ কেন থাকে। বা আমার দিদি যে ডেলিভারি করতো সে আমার মানে জামাইবাবুর খুব ভালো বন্ধু, তাকেও আমি জিজ্ঞেস করেছি। সবাই আমাকে বলেছে তোমাকেও তো জেনের কাজ দিতে হবে। এবার আমি ভেবেছি হয়তো কিছু হবে, আমি ভয় পাবো ভেবেছে লোকে, তাই আমাকে বলেনি। তো সেদিন ওই রাত্রে আমি যখন ওয়াশরুম যাওয়া হয়, আমি ওয়াশরুমের দিকে মানে ওটা 2 দিক দিয়ে যাওয়া যেত, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড। এবার লেফট হ্যান্ড সাইডে যেতে গেলে একটু তোমাকে ঘুরে যেতে হবে, আর রাইট হ্যান্ড সাইড দিয়ে গেলে একদম সামনাসামনি। এবার রাইট হ্যান্ড সাইড দিয়ে যখন যাচ্ছি তো আমাকে অনেকক্ষণ ওখানে বলে নার্স বা ডক্টররা যে এই দিক দিয়ে তুমি কিন্তু যেতে পারবে না, কারণ এদিকে কাজ চলছে। এবার কিছু কাজ চলছে সেটাও জানি না, কাজ চলছে। এবার যখন আমি রাইট সাইড লেফট সাইড দিয়ে যাই, লেফট সাইড দিয়ে যাওয়ার সময় একটা গলি আছে, গলিটা দিয়ে ঘুরে আমাকে তারপর যেতে হয়। এবার ওই যখন আমি ওখান দিয়ে যাচ্ছি হঠাৎ সাডেনলি লাইট গুলো জ্বলছে নিচে। এবার আমি ভেবেছি ওইদিকে হয়তো কাজ চলছে, তার কারণে হয়তো এদিকে লাইটের প্রবলেম হচ্ছে। এটা ভেবে আমি ওয়াশরুমে চলে গেছি। আর ওয়াশরুমে যাওয়ার পর আমি ঠিক শুনতে পাচ্ছি আমার জামাইবাবু বাইরে থেকে আমাকে ডাকছে। এবার বাইরের সময় আমাকে মৌ বলে ডাকে, এবার মৌ বলে আমাকে ডাকছে। তো আমি ভাবছি যে বাবা ডাক্তার ওখানে বললো যে বাড়ির 2জনকে অন্তত থাকতে, জামাইবাবু এখানে এসে আমাকে ডাকছে। আমি না অত পাত্তা নিই না, ভেবেছি ঠিক আছে যদি ডাকে আমি বাইরে গিয়ে কথা বলে নেবো সেটা। এবার আমি যখন বেরিয়েছি, বেরোনো ওখানে মানে জামাইবাবুর চিহ্নটুকু নেই যে যদি কেউ তোমাকে সে ডাকে তোমার সাড়া না পেলে তো সে তো ওখানটা থাকবে যে সাড়া পাচ্ছি না বা কিছু, কোনো চিহ্ন নেই মানে জামাইবাবু। তো তখন তো মানে আমার তো প্রচন্ড ভয় লেগে গেছে। সেই সময় একটা হসপিটালের উপর রাত্রে 1টা-1:30টার সময় ঘটনা, ভয়টা লাগাটা স্বাভাবিক ব্যাপার, ভয় লেগে গেছে প্রচন্ড। তো তখন আমি বেরিয়েছি, যে বেরিয়ে আমি মানে এসে মানে ওখান থেকে যখন বেরোচ্ছি আমি দেখতে একটা খুব বাজে একটা নাকের গন্ধ আসছে। এবার আমি ভাবছি যে এদিকে না মর্গ না কিছু, হয়তো ওয়াশরুমের গন্ধ, আমি এটা ভেবেছি। যখন না ওয়াশরুমের গন্ধ না কোনো পচা জিনিসের যেমন গন্ধ হবে না, তো খুব পচা পুরো জিনিসটা মনে হচ্ছে, খুব গন্ধ। আমি আসার সময় গলিটার সাইডের দিকে পুরো মুখ পর্যন্ত ঢাকা একটা ডেড বডি আমি দেখতে পাচ্ছি। প্রায় বলছি যে এখনই এখানটা দিয়ে পাস করলাম, তো এখানে তো কোনো ডেড বডি ছিল না, হয়তো এখন এসে রেখেছে, আমি এটা ভেবেছি। আমি ওয়াশরুমে যাওয়া হয়তো মানে রেখেছে কেন, ওই মানে যে হসপিটালে ঘটে না সেখানে রাত্রে আপনার 12 মানে রাত্রি 12টার পর মর্গে রাখতো না ওখানে পেশেন্টকে, বা মর্গে রাখতো কিছু মানে সে হয়তো তখনও মর্গে কিছু চলছিল মানে তাই রাখতে হয়নি। এটা মানে ওকে সাথে আমি বাইরে জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে ডাকছিলে? তো আমাকে ওকে দাদা ভাই বলে কি দাদা বলছি তুমি কি ডাকছিলে? ওনারা বলছে আমাকে এখানে ডাক্তার থাকতে বলেছে, আমি তোকে কি এখন ডাকবো? তো আমি বলছি দাদা এরকম, আর ওখানে যেন একটা ডেড বডি রাখা আছে। এবার যদি ওখানে কোনো ডেড বডি নিয়ে যায় তো দাদা ভাইদের সামনে দিয়ে নিয়ে যাবে। তো দাদা ভাইরা বলছে যে আমাদের সামনে দিয়ে কোনো ডেড বডি নিয়ে যায়নি আপাতত। আমি বলছি এখানে কিন্তু একটা ডেড বডি রাখা আছে, চলে মানে যখন যাবে ওকে নিয়ে টেনে ওখানে মানে ডেড বডির চিহ্নটুকু নেই। আমি মাকে দাদা ভাই বলছি জানে এখন সত্যি ছিল। দাদা ভাই বলছে তুই কি ভুলভাল দেখেছিস। এবার তার আগে আমি মানে একটা ভূতের গল্পই শুনছিলাম, তো বলছে ভূতের গল্প শোনাতে হয়তো তোর এইসব মনে হয়েছে, ভুলভাল চিন্তা ভাবনা হয়েছে। হাসপাতালে? হ্যাঁ হাসপাতালেই ছিল। ওকে বলছে তোরা তো ভুলভাল চিন্তা ভাবনা হয়েছে। অত পাত্তা নেই, আমি চলে এসেছি। এবার তারপর থেকে আমি খালি মানে যখনই মানে চোখ বন্ধ করতে যাচ্ছি আমি সে ওইটাকেই দেখতে পাচ্ছি, ডেড বডিটাকে। আর মানে একটা ফেস দেখতে পাচ্ছি, মানে হাসতে সেই ফেসটা আমার মুখের সামনে এসে, মানে সেই হাসিটা খুব বিকট একটা হাসি।
এবার আমি না সেই মানুষটাকে চিনি পর্যন্ত না, আমি একটা মানুষকে চিনলাম, সে আমার সামনে এসে হাসলো বা কিছু, সেই মানুষটাকে চিনি পর্যন্ত না। তা আমি তখন না মানে খালি চমকে যাচ্ছে, চমকে উঠছি, আর যাই ওকে বলছি, যাই বলছি একটু চোখ বন্ধ করার চেষ্টা কর, ঠিক হবে। চোখ বন্ধ করছি, ঠিক ওইটাই হচ্ছে আমার সাথে বারবার। এবার আমি তৃতীয় দিন আবার ওই মানে জিজ্ঞেস করেছি এই রুমটার ব্যাপারে। আমার রুমটার উপরে তখন সন্দেহ হয়েছে, কারণ রুমের পাশটা দিয়ে গলিটা ঢুকছে, লক রুমটার। আমার সন্দেহ হয়েছে লক রুমটা দিয়ে কিছু একটা ব্যাপার আছে, সেটাই আমি হয়তো দেখতে পেয়েছি। আমি জিজ্ঞেস করছি, সবাই আমাকে বলছে জেনো না, তোমার কিন্তু বিপদ হবে, ক্ষতি হবে, এটা আমাকে সবাই বলছে। তো আমি তারপর আমাকে ওই মানে যাই বলি বন্ধু বলে, ঠিক আছে তোকে আমি একদিন বলবো ঘটনাটা, সেটা কোনোদিন তোদের বাড়ি গিয়ে তোকে ঘটনাটা বুঝছি। তো ঠিক আছে, কিন্তু মানে তারপর থেকে আমি যদি রাত্রিবেলা ওই দিকটা যেতেও চাইছি, মানে যেদিন লাস্ট দিন দিদিকে হসপিটালে রাখো তারপরে দিন রিলিজ, সেদিন তুই যতবার দেখতে যাচ্ছি আমি কিন্তু ওই ডেড বডিটাকে দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে কোনো আসলে ডেড বডিই নেই। এবার আমি যাকেই বলছি সে বলছে তুই হ্যালোসিনেট করছিস, তাই হয়তো দেখছিস। এবার তারপর আমার হয় কি, মানে আমি তারপর বাড়ি চলে আসার পরেও না আমি কুর্তার বাড়ি ঠিক ওই 1টা to 1:30টার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই ফেসটা, ডেড বডিটা হাসি। এবার আমি ভাবছি যে আমার সাথে এগুলো কি ঘটছে, কেন হচ্ছে আমার সাথে। তো তারপর একদিন ওই মানে তখন দিদির যে ডেলিভারি করেছিল সে আসে, তখন জামাইবাবুদের বাড়িতে আমাকে জামাইবাবু বলে তোকে কিন্তু আসতে বলছে, তুই একবার আস। বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তো গেছি, তারপর আমাকে বলছে ঠিক আছে তাহলে তোকে বলি শোন, এটা প্রায় 5 বছর আগেকার ঘটনা, মানে যদি 2020 মানে ওটা ওই না 18-19 দিকের ঘটনা, এটা হসপিটালে হয়েছে। তো একদিন খুব বৃষ্টি পড়ছিল সেদিন নাকি। তো সেই রাত্রিরে হঠাৎ একজন মানে চার্চের যারা ফাদার থাকে না, সেই ফাদার আর তার ওয়াইফ আসে, আর সেই মানে একটা রুমের মানে ওই মানে আসার পর মানে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে তাই কার অ্যাক্সিডেন্টের পর রাস্তায় কারা পেয়ে তারা নিয়ে এসেছিল ওদেরকে। এবার মানে ওরা ঠিক হয়ে গেছিল রিলিজ যেদিন করবে না, তার আগের দিন সকালবেলা হঠাৎ করে ফাদারের ওয়াইফের হার্ট অ্যাটাক হয় আর সে মারা যায়। এবার ওই মারা যায়, তো তখন ওকে মর্গে রাখা হয়েছিল। এবার আর ওই মানে অনেক সময় হয় না হার্টের এমন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন থাকে, এবারে যদি এখন মারা যায় তো কিছুক্ষণ পরে একজনও মারা যাচ্ছে। তো এবার ওই ফাদারও রাত্রির বেলা তখন মানে ওই 11টা থেকে 11:30টার মধ্যে ওই ফাদারও মারা যায় হঠাৎ করে। এবার মানে তার ফাদারের কিন্তু হার্টের প্রবলেম ছিল না, কিছু যেখানে ফাদারের ওয়াইফের হার্টের প্রবলেম ছিল, কিন্তু মারা যায়। মানে তারও কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। তাকে তখন করে ওই রুমটা থেকে বের করে এনে রাখা হয় ওই গলিটার ওখানটায়, মর্গে তখন রাখতে পারেনি। ওই যেহেতু ওরা মানে ওই রাত্রিটার দিকে মর্গে আর রাখে না বা কিছু, ওই মর্গে তখন কেন রাখে না সেটা এখনো পর্যন্ত জানা যায় না, তো ওখানে ছিল। তো এবার না ওকে সকালবেলা যদি ওদের না ফ্যামিলিরা থাকতো বাইরে, আর মানে ফাদারের ওয়াইফ কোনো মানে ফাদার এই কলকাতা চত্বরে কোনো একটা জায়গায় কাজ করতো, তো সেই কাজের সূত্রে এখানে আনা ওনাকে। তো তার তখন মানে ফ্যামিলির লোকরা আসলে তো ছাড়বে না বডিকে, তো জানানো হয়েছিল ওনার ফ্যামিলিতে, তখন ওরা বাইরে যেহেতু তোরা আসবে বলেছে। তো মানে বলছে আমাকে যে তোর মানে ওই বডিটা সকালবেলা যখন ফ্যামিলির লোকরা এসেছে তখন প্রায় 11টা বেজে গেছে। এবার মর্গে যে কেন রাখেনি বডিটাকে, অতক্ষণ যেহেতু একটা বডি মানে বাইরে পড়ে আছে, তখন গরমের কাল, এপ্রিল কি মের সময় এটা ঘটনা, গরম তখন প্রচন্ড, বডি কি হচ্ছে মানে রোডটা মানে পচতে লেগেছে আস্তে আস্তে। বাট তারপরে ওই রুমটাতে যতজনকে রাখা হয়েছে না, তারা দেখেছে রাত্রির বেলা কেউ একটা ঘরের পাশ দিয়ে পাস করছে, হাসি, তার ওই মানে বিকট সব জিনিসপত্র ওই ঘরটাতে ঘটতো। তো মানে কি হয় যে মানে ওকে তারপর থেকে ওই রুমটা বন্ধ করে দেয়, দিয়ে বলে যে আমাদের এই রুমটাতে আমরা কাউকে রাখছি না, পেশেন্টটা পুরো ক্রিটিক্যাল পেশেন্ট আছে, এই রুম যেন তাদেরকে না দেওয়া হয়। এবার তারপর এবার আমাকে বলছে যে তোর হয়তো মানে কোনো বিপদ হতো বা কিছু হতো, তার জন্য উনি হয়তো দেখা দিলেন তোকে, ওকে কিন্তু সহজে কেউ দেখতে পায় না, কারণ কোনো বিপদ হলে বা কিছু হওয়ার থেকে ওনাকে দেখতে পায়। তো একেবারে তোর হয়তো কোনো বিপদ হতো বা কিছু হতো, তাই তুই তাকে দেখতে পেয়েছিস। এবার দেখতে পাওয়ার পরে দেখতে পেয়েছি তো ঠিক আছে, তো তারপর তো সে আবার চলে যাওয়ার তো কথা না, কিন্তু ওই টাইমটাতে ওই হসপিটালের পরটা থেকে ওই টাইমে ঠিক দেখতে পেতো ওই বডিটাকে আর হাসিটা, তাতে আমার প্রচন্ড একটা ভয়ের লাগতে লেগেছিল। তখন একজনের কাছে দিয়ে আর কেমন সত্যি ওটা আমার বিপদ হতে হতে বেঁচেছে,
ওটা হওয়ার পর আমি যখন বেরিয়েছে মানে বাড়ি থেকে, তো উল্টো দিক থেকে একটা গাড়ি এসে মারতে গেছে, মারবে, কিন্তু ওই ফট করে সাইড কাটিয়ে নিয়েছে বলে বেঁচে গেছি খুব বাঁচার। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হতো, মানে যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হতে পারতো। দিয়ে তারপর মানে ওইটা আমি খালি দেখতে পাচ্ছি, মানে একটা মানুষ তো যখন বিপদটা কেটে গেছে তারপর তো সেটা বদ্ধ হবে দেখাটা, কিন্তু না বদ্ধ আর কিছুতেই হচ্ছে না, ওটা হয়ে যাচ্ছে। তখন ওই আবার আমাদের এখানে যে পীর বাবার কথা বলছি, ওনার বয়স হয়ে এখনো উনি আছে, তো ওনার কাছে আবার আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর তো ওনারা দেখে টেখে বুড়ি দেখে বলে যে ঠিক আছে তোকে ওই যে ওরা জল পোড়া টোড়া দেয় না, তো বলে এই জল পোড়া আর একটা কি দিল বাঁধুলি, এটা পড়ে দিলে তুই আর দেখতে পাবি না কিছু। তো এবার আমি না ওগুলো তো খুব বিশ্বাস করি না, আমি ওগুলোতে মানে একদমই বিশ্বাস যেটাকে পড়া না বলে ওটাই হয় আমার ক্ষেত্রে। তো আমাকে পড়াতে চেয়েছে, আমি বাঁধুলিটা পড়তে চাইনি যে আমি পড়বো না। এবার আমার সাথে সব ঘটে যাচ্ছে একদিন জোর জবরদস্তি মা কিসের মধ্যে একটা মিশিয়ে আমাকে জল পোড়াটা খাবার, বা সেদিন থেকে আমার রাত্রিবেলা ওটা দেখা বন্ধ হয়ে যায়। আমার তারপর প্রচন্ড জ্বর ছিল, সর্দি হয়েছিল, মানে শরীরটা খারাপ ছিল ভালো মতো। শরীর খারাপের পর আমার মানে ঠিক হয় ওটা, কিন্তু ওই এখনো মানে এখনো পর্যন্ত না খুব রেয়ার হয়তো আমি জল পোড়া সবের পরে আমি মাঝে মাঝে খুব রেয়ার আমি হয়তো রাত্রিবেলা দেখতে পাই, এই 1টা to 1:30টার মধ্যে আমি দেখতে পাবো ওই হাসি আর ডেড বডিটাকে। এখনো মানে খুব মানে আগে যেমন প্রতিদিন দেখতাম, এখনটা খুব রেয়ার হয়েছে, মানে মাঝে মাঝে, কিন্তু মাসে একবার আমি দেখবো, এটা আমার সাথে এখনো হচ্ছে। কেমন অবস্থায় দেখো? মানে কেমন অবস্থায় মানে ওই প্রথমে দেখবো ওই ডেড বডিটাকে, তারপর দেখবো মানে মাথা ফাটা, মুখে এখানটা ছেঁড়া, হাজরানো এরকম একটা ফেস দেখবো, হাসছে আমাকে দেখে। আচ্ছা, ভয় দেখানোর চেষ্টা করে একদম। আচ্ছা, এটা তো মোটামুটি 5 বছর আগে ঘটেছিল। মানে আমার সাথে 5 বছর আগে ঘটেনি, আমার সাথে ঘটেছে এই বছরই 2024 এর নভেম্বরে, কিন্তু উনি যখন মারা গেছে সেটা 5 বছর আগে। আচ্ছা, মানে 2018 কি 19 এর সময় উনি মারা গেছেন। আচ্ছা, তুমি কোনো ওঝা বা কারো কাছে যাওনি যে এরকম দেখতে পাচ্ছ এটা কোনো সহজ? হ্যাঁ আমি গেছি, আমি বলেওছি, মানে আমি 2জন পীর বাবা বা মানে একজন ওই থাকে না যে বড় মানে দরগা টরগার বড় মানুষ হয় যে যারা মানে একদম হেডে থাকে, তো তাদের মধ্যে একজনের মানে একজন ফ্রেন্ডের দাদু আছে, তো তাকে আমি বলেছিলাম, সেও আমাকে বলছে এটা একটা এজের পর কিন্তু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একটা এজের পর এটা বন্ধ হবে, সেটা কোন এজ মানে যেটা মানুষ বুঝবে, মানে বোঝার বয়স হবে বা তখন মানে এটা। আর তারপর না মানে আমার খুব একটা হয় যে আমি খুব ব্যাড ইন্টেনশনটা গুলোকে খুব কাছাকাছি বুঝতে পারি, বা নেগেটিভ কিছু আমার পাশে আছে বা সাথে ঘটবে, এগুলো আমি আগে থেকেই বুঝতে পারি। মানে একটা সিক্স সেন্স কাজ করে। হ্যাঁ সিক্স সেন্স একদম কাজ করে। মানে অনেক সময় হয়েছে আমি কোথাও দিয়ে যাচ্ছি, তখন ফিল হচ্ছে যে এখানে সামথিং কেউ একটা আছে বা কিছু, আর তারপরে মানে ওই চত্বরে কাউকে যদি জিজ্ঞাসা করি সবাই বলে হ্যাঁ এখানে আছে। তোমাকে পরে আবার আমি কোনোদিন বলবো, মানে এরকম ঘটেছে আমার সাথে অনেকবার ঘটেছে। আচ্ছা, অনেক ঘটার তো মানুষের সাথে 2টো ঘটে, 3টে ঘটে, এবার মানে প্রতি বছর ঘটবে, একটা না কিছু ঘটবেই আমার সাথে প্রতি বছর। এই রিলেটেড কোনো কিছু ঘটেছে আর মানে কিছু? হ্যাঁ হসপিটাল রিলেটেড, সেটা আমার সাথে ঘটেনি, আমার মায়ের সাথে ঘটেছে। না মানে আমি বলতে চাইছি যে ঘটনাটা তুমি বললে এই রিলেটেড কোনো ঘটনা আর কি ঘটেছে আমার সাথে? হ্যাঁ আমার সাথে ঘটেছে, এবার সেটা বিশাল কিছু ঘটেনি, একটা লাইটের ওপর যে সেটা ঘটেছিল। মানে কেমন? আমাদের স্কুলে তখন আমাদের একজন বন্ধু খুব অসুস্থ হয়ে পড়ে সে বছর, সেটা 2000 ওই কত হবে ওই 2017-এর মার্চে ঘটে। আমার খুব অসুস্থ হয়ে পড়ে, এবার সেই সময় ওর বাড়ির যে লোককে ফোন করা হয়েছিল, ওর বাড়িতে ওর মা আর বাবা মিলে কোথাও তখন গেছে, মানে আউট অফ স্টেশন ওরা, তার মানে বাড়িতে আছে ওর বয়স্ক ঠাকুমা, তাকে নিয়ে তো যাওয়া যাবে না, সেও আসতে পারবে না। তো তখন আমাদের কিছু বন্ধুদের বলা হয়েছে তো তাহলে তোমরা কিছুজন চলো, আমরা টিচাররা যাচ্ছি। আমরা বলি ঠিক আছে। মানে ওর না রীতিমতো সেন্সলেস হয়ে গেছিল হঠাৎ করে স্কুলে। এবার যখন আমরা হসপিটালে নিয়ে যাই তো ডাক্তার বলে যে ওর পেটে পাথর হয়েছে, তারপরে তার কিছুক্ষণ ধরে কিছু বলছিল আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, ওই হচ্ছে।
তো আমি সেই দিনকে ওকে হসপিটালে রাখতে হবে। তো এবার আমার সব বন্ধুরা বললে থাক, আমি তো থাক, মানে আমার অনেক যারা গেছিল তারা সব দূরের, মানে কেউ ব্যান্ডে থাকে, কেউ বৈদ্যবাটিতে থাকে, এরকম সব আমার গেছে আমাদের সাথে। তবে বলছে যে আমরা তো থাকতে পারবো না, বাড়ির লোকেরা টেনশন করবে একটা, তুই কাছের মধ্যে কিন্তু চন্দ্রনগরে হসপিটাল, আমি থাকি মানকুণ্ডু, তো এটা খুবই কাছাকাছি একটা ডিস্টেন্স আমার থাকা। তো তখন আমার মাকে বলে, মা যে তুমি আসতে পারলে এসো, তাহলে আমি আর তুমি থাকি আজকে রাত্রিটা। ওর বাবা মা কালকে মানে ওর অপারেশন না করলে তুমি খুব বাজে জায়গায় চলে যাবে। ওর মাঝে মাঝে না হুটহাট সেন্সলেস হয়ে পড়ছিল, মানে একটা মানুষ একবার দুবার সেন্সলেস হয়, কিন্তু রিয়ারই খুব মানে মাঝে মাঝে হচ্ছে সেন্সলেসটা, মানে একটা দিনের মধ্যে প্রায় 8-9বারও সেন্সলেস হয়ে যাচ্ছে। এবার তখন সেই দিন রাত্রিবেলা তো আমি হসপিটালে বসে আছি, তো ওর যে রুমটা, তো এক মাঝরাত্রির দিকে হঠাৎ ও মানে ওই যে একটা মানে কি বলতো নর্মাল চন্দ্রনগর হসপিটালে না আমাদের এখানে একটা পেশেন্টকে খুব ভালো করে দেখবে বা খুব ভালো করে রাখবে সেটা কিন্তু নয় একদমই। মানে খুব যদি ক্রিটিক্যাল পেশেন্ট, ভাঙা চোরা পেশেন্ট হয়তো গেছে, তার বেলায় রাত্রিরে নার্স থাকবে, দিনে নার্স থাকবে, অল টাইম নার্স থাকবে। একটা পেশেন্ট যার কোনো অপারেশন হয়নি, এমনি তার ওই সেন্সলেস এর কারণে হসপিটালে কোনো নার্স তার কাছে নেই। তো তখন আমাকে হঠাৎ ওই 11টার দিকে একজন এসে বলছে, একজন ডক্টর, যে আমি বেরিয়ে যাবো আসলে একটু, তো আর যে নার্স রাত্রে আপনারায় 3টের পর আসবে এখানে। বলছে তাহলে তুমি যদি একটু থাকতে পারো তো থাকা গেলে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি থাকছি। তো ওর রুমটায় আমি গেছি, তো ওর রুমে গিয়ে আমি আছি বসে। তো বসে ওর যে বেডটা, ওর পাশে একটা ওই যে খ্রিস্টানরা পড়ে না বাইবেল একটা রাখা ছিল। তো ওই বাইবেলটা দেখে আমি তখন ভাবছি যে এখানে বাইবেল কেন হঠাৎ রাখা। তো এবার আমি শুয়ে আছি, তো আমার ওই ফ্রেন্ডের বাবা না খুব হাইটে লম্বা চওড়া, বা ফ্রেন্ডের মানে ফ্যামিলির সবাই খুব হাইটে লম্বা চওড়া। তো আমি মানে যখন শুয়ে আছি তখন ভোর হবে ওই 4টে তো 4:30, মানে বাইরে তখন ওই অন্ধকার মানে খুব পরিষ্কার না খুব অন্ধকার নয়, মানে মাঝ, তো ওরকম হবে। তো আমার হাতে ঘড়িতে যখন তখন ঠিক 4:30 মতো বাজছে, আমার ঘুমটা ভেঙেছে। হঠাৎ দেখছি মানে একটা সাদা পুরো যে ড্রেস গুলো হয় না, ওই পরে তো পাস আউট হয়ে গেল ওই হসপিটাল ওই রুমটাতে। আচ্ছা। তো তখন আমি ভাবছি যে কি হলো, কে পাস হলো, তো কি ওর বাবাদের মধ্যে কেউ দেখতে এসেছিল, কিন্তু আঙ্কেলটা তো বললো ওরা আউটস্টার স্টেশন আছে, ওদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো বা ফ্যামিলির কেউ এলো, আমি ভেবেছি। এবার সকালবেলা তখন ওই 10টা 10:30টার সময়, আর ওই যে ও যে হসপিটালে ছিল না, ওই হসপিটালে একজন খ্রিস্টান নার্স ছিল। তো আমি দেখে ভেবেছি ওই বাইবেলটা হয়তো তার। তো এবার খ্রিস্টান ওই বাইবেলটা দেখে ভেবেছি হয়তো তার সেই বাইবেলটা। তবে একবার জিজ্ঞাসা করছি, তখন সে আমাকে হয়তো মানে বলেনি, উত্তরও দেয়নি, পাত্তাও দেয়নি। তো পরের দিন সকালবেলায় 10টা 10:30টার সময় যখন ওর এক কাকা এসেছে হসপিটালে, তো কাকাকে দেখে বলছে যে তুমি কি মাঝরাত্রিরে এসেছিলে? বলছে মাঝরাত্রিরে কখন? আমি বলছি 4টে 4:30। বলছে তখন তো ভিজিটিং আওয়ারই না, তো আমি কি করে আসবো বা কি করে ওকে দেখতে পাবো, তাহলে বলছে। তো তখন আমি বলছি হ্যাঁ জানো। দিয়ে ওই নার্সকে আমি তখন পরে ধরেছি যে আপনি বলুন তো ব্যাপারটা কি, এখানে বাইবেল রাখা, বাইবেলটাকে আমি ধরলাম, তারপরে আমি এরকম মাঝরাত্রিরে দেখতে পেয়েছি। তখন বলছে যে এই বেডে একজন মানে পায়ের তার আঙুল মানে ভেঙে গেছিল, তো সেইটা অপারেশনের পর ওই বেডটাতে তাকে রাখা হয়েছিল। তো সে বয়স্ক ছিল, মানে প্রায় 90-র ওপর তার বয়স, এবার তার খুব হার্টে খুব ভালো ছিল না, এবার তার সে ওই প্রেশারটা নিতে পারুক না বা কিছু হবে। তো ওই মানে যে আমার ফ্রেন্ডকে যে বেডটায় রাখা হয়েছে সেই বেডটাতে উনিও মারা গেছেন। তো কিন্তু ওই বেডটাতে উনিও হ্যাঁ, তো উনি ফাদার ছিল। তো মানে উনিও ফাদার, আমি বুঝতে পারি আমি খ্রিস্টান কাউকে দেখলে সে ফাদার হয় নাহলে না হয়, এনাদের মধ্যে আমি কাউকে এটা দেখতে পাবো। তো তখন দেখার পর তো উনি না একবার খুব জোরে হাসছে। তো আমি বলছি হাসছেন কেন আপনি? আর আমি তখন ওকে এই বাইবেলটা কি আপনার? বলছে না না এই বাইবেলটা আমার না, যেরকম এই বেডে ছিলেন তিনি বাইবেল পড়তেন। ও আচ্ছা। বলছে আর তুমি এই বাইবেলটা দিয়েছিলে তাতে হয়তো তোমার ওনাকে মানে ওনার তোমাকে ভালো লাগুক বা তোমার কিছু হতো বা কোনো প্রবলেম হতো বা কিছু হতো, তাই জন্য তুমি ওনাকে দেখতে পেয়েছো ফ্রন্ট ফেস। বা আমি তো পুরো জাস্ট শক যে একটা ফ্রন্ট ফেস ওরকম মানুষ ফেস দেখতে পারি, কিন্তু সাদা ওই ফাদারদের ওপর একটা ড্রেস পরে তো পাস হয়ে গেছে ওখান দিয়ে। তো এটা দেখার পর ওটা দেখার পর আমার কিছু হয়নি, জাস্ট ওটা দেখার পর আমি একবার সেই খাট থেকে বিচ্ছিন্ন ভাবে পড়ে এবার পায়ের হাঁটুতে চোট এসেছিল,
হ্যাঁ ভাগেনি, কারণ ডাক্তারদের যখন আমি বলেছিলাম যে আমি এভাবে করেছি, ডাক্তাররা বলছে কিন্তু তোমার পা বা হাত কিছু একটা ভাগতে পারতো, খুব বেঁচে গেছো, তোমার কিছু ভাগেনি। বা সেই নার্সের সাথে, যে নার্স আমাকে গল্পটা বলেছিল, সেই নার্সের সাথে এখনো আমার যোগাযোগ আছে। তো তাকে যখন আমি দেখতে হবে বলছি, তখন সে বলছে আমি বললাম না কোনো তোমার একটা কিছু ঘটতো তোমার সাথে, তাই জন্য তুমি দেখতে পেয়েছিলে। মানে এইটাই জাস্ট ঘটেছিল, মানে একটা লাইটের ওপর দিয়ে বেরিয়ে গেছিল এটা আমার সাথে। তাও তো ভয় পাওয়ারই কথা, বলে তো লাভ নেই, যার সাথে হয় সে বোঝে। হ্যাঁ একদমই একদমই। মানে ওটা শোনার পর আমি সত্যি ভয় পেয়েছিলাম, কিন্তু আমার একটা খুব মানে কি বলতো, ওই বলে না রাজ ভারী, ওই রাজ ভারীর জন্য না মানে বেশি কোনো ক্ষতি আমার উপর কেউ কিছু উঠতে পারে না। আচ্ছা, মানে এমন যেগুলো ঘটেছে, বা যদি আমি সেগুলো কাউকে বলি, কারণ আমার এক মামা আছে, সে ওই মানে ভূত ফুত ছাড়াতে পারে, তাকেও যখন এই ঘটনাগুলো বলেছি না, তো সে বলছে তোর কিন্তু অনেক কিছু ঘটতে পারতো তোর সাথে। সেটাই। কিন্তু ওটার জন্য কিছু ঘটেনি আমার সাথে। আর ওই মানে একাজনের সাথে একটু মানে তুমি জাস্ট ভূতের হয়তো গল্প বলা স্টার্ট করেছো, ভয় পেতে লেগেছে। আবার ওই ব্যাপারটা হয় না, আমি ভয়টা পাই পরে, ভাই মানে শুনে নিয়েছি পুরো গল্প, তারপর রাত্রির দিকে হয়তো আমি ভয়টা পাই আস্তে আস্তে। আচ্ছা, যেমন এটা মানে ওই তুমি কথায় কথা বলছি, তুমি যে গল্পগুলো বলো বা ব্রডকাস্ট গুলো, সেগুলো আমরা সব শোনা সব। এরা তো আবার খুব বাজে হ্যাবিট, রাত্রিবেলা শোয়ার আগে শুধু শুধু 1টা-1:30 হয়ে যায়, তো সেই সময় আমি চালিয়ে শুনতে শুনতে আমি ঘুমাই। তো এবার চালিয়ে হয়তো শুনেছি, পুরো শুনেছি, তারপর আমি ঘুমিয়েছি। ওই তারপর যদি আমাকে রাত্রিবেলা উঠতে, তখন হয়তো আমার একটু ভয় লাগছে যে হ্যাঁ এরকম ব্যাপার, একটু ভয় তখন লাগে। মানে শুনেছি যতক্ষণ আমার কোনো ভয় নেই যে এটা ঘটেছে, বা আমি ভাবি হ্যাঁ একটা যার সাথে ঘটেছে সে ব্যাপারটা বুঝবে ভালো, সেটাই। আর এটা আমার সাথে হয়। মানে ওই সবাই বলে যে তোর সিক্স সেন্সটা খুব মানে পাওয়ারফুল, যেটা তুই একটুখানি বুঝে যাস ব্যাপারগুলো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি পডকাস্টে এমন ঘটনা শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো, লাইক কমেন্ট আশা করছি তোমরা করে দিয়েছো। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।